ডিসেম্বর ধরেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি ইসির। সরকার চাইলে সীমিত পরিসরে স্থানীয় ভোট, দেরি হলে শক্তিশালী হবে পরাজিত শক্তি, দাবি বিএনপি নেতাদের। অক্টোবরের মধ্যে বিশেষ ট্রাইব্যুনালে শেখ হাসিনার ৩ থেকে ৪ মামলার রায় ঘোষণা, আশা আইন উপদেষ্টার। ২-১ দিনেই ৫৩টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের গেজেট। কোনো ডেভিল যেন পালাতে না পারে নির্দেশনা স্বরাষ্ট্র উপদেষ্টার। সন্ত্রাসীরা জামিন না দেওয়ার বিষয়ে আইনজীবীদের সতর্ক থাকার পরামর্শ। বিগত সরকারের উচ্চ পর্যায়ের চাপে বন্ধ ছিল সাগর রুনি হত্যার তদন্ত। অভিযোগ পরিবারের, ১৩ বছরেও বিচার না হওয়ায় ক্ষোভ, খুলতে শুরু করেছে জট, দাবি আইনজীবীর। এবং পিলখানার মামলায় বিডিআর সদস্যদের মুক্তিসহ ৮ দফা দাবিতে ফের শহীদ মিনারের স্বজনরা। চাকরি ফেরতের দাবিতে প্রাথমিকের নিয়োগ বাতিল হওয়া প্রার্থীদের অবস্থান। সময় সংবাদের সঙ্গে আছি আমি ফারজানা আলিনা। ডিসেম্বরকে ধরে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। তার আগে স্থানীয় সরকার নির্বাচন হলে বেশি দেরি হয়ে যাবে বলেও জানিয়েছেন ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তবে সরকার চাইলে জাতীয় নির্বাচনের আগে সীমিত আকারে স্থানীয় সরকারের ভোট করা হবে। এখনও নির্বাচন নিয়ে কোনো চ্যালেঞ্জ দেখছে না কমিশন। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়ার প্রত্যাশা উন্নয়ন সহযোগীদের। মঙ্গলবার নির্বাচন ভবনে ইউএনডিপি সহ 18টি উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশন, যার নেতৃত্বে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। পরে ব্রিফিং করেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জানান, আসছে ডিসেম্বরকে ধরেই জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। ইলেকশন কমিশন জাতীয় নির্বাচন নিয়েই চিন্তিত এই মুহূর্তে এবং জাতীয় নির্বাচন নিয়ে প্রস্তুতি নিচ্ছে। আমাদের অবস্থান এখনো অপরিবর্তিত। আমরা ডিসেম্বরকে ধরে নিয়েই আমাদের প্রস্তুতি গ্রহণ করছি। আমাদের কোনো ভিন্ন প্রস্তুতি নাই, একটি প্রস্তুতি। জাতীয় নির্বাচন নাকি স্থানীয় সরকার নির্বাচন আগে, এ নিয়ে রাজনীতির মাঠের আলোচনা যখন তুঙ্গে, ঠিক তখনই নির্বাচন কমিশন জানিয়ে দিল নিজেদের বার্তা। তবে সরকার চাইলে আগে সীমিত পরিসরে স্থানীয় নির্বাচন হতে পারে বলেও জানান তিনি। আমাদের বাস্তবতায় দুটো নির্বাচন একসাথে করা সম্ভব নয়। সকল স্থানীয় সরকার নির্বাচন ফেজে করতে গেলে পারে প্রায় 1 বছর সময় লেগে যায়। তবে স্থানীয় সরকার নির্বাচন যদি সরকার সিদ্ধান্ত নেন কোনো অংশ বা কোনোভাবে অনুষ্ঠান করার, সেটা সরকারি সিদ্ধান্ত, সেটা তখন ওইভাবে বাস্তবায়ন করতে হবে। এদিকে বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার বলেন, ইতিহাসের সবচেয়ে অবাধ ও সুষ্ঠু ভোট প্রত্যাশা করেন তারা। নির্বাচন কমিশনের সক্ষমতা বৃদ্ধি ও প্রযুক্তিগত সহযোগিতার আশ্বাস দেন উন্নয়ন সহযোগীরা। Conduct free, fair elections, the best elections hopefully in the history of Bangladesh. That is the aspiration, but in terms of timelines and so on, that's a decision by the interim government and the elections commission. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটার তালিকা সহ ইসিকে নানা কাজে সহযোগিতা করছে ইউএনডিপি। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিএনপি নেতারা বলছেন, সংস্কারের কথা বলে জাতীয় নির্বাচন আয়োজনে দেরি করা হলে পরাজিত ফ্যাসিবাদীরা শক্তিশালী হবে। দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান তারা। আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া 14, 18 এবং 24-এর মতো নির্বাচন বিএনপি চায় না বলেও জানান নেতারা। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। সোমবার যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এমন আশ্বাস পাওয়ার কথা জানান বিএনপির শীর্ষ নেতারা। কোথায় গেল সেগুলো? মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সুচিকিৎসার দাবিতে প্রতীকী অনশন কর্মসূচিতে যোগ দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত হলে ফ্যাসিবাদী শক্তি সুযোগ পাবে জানিয়ে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানান তিনি। দেশে অরাজকতার সৃষ্টি করার চেষ্টা করছে পরাজিত ফ্যাসিবাদ। তাই যদি এই নির্বাচনকে আরো পেছানো হয়, তাহলে আমরা ধরে নেব সেই পরাজিত ফ্যাসিবাদের হাতকে শক্তিশালী করার জন্যই নির্বাচন পিছানো হচ্ছে। এদিকে সকালে নোয়াখালীর সেনবাগে রাষ্ট্র মেরামতের 31 দফা প্রস্তাবনা নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। বলেন, নির্বাচন বিলম্বিত করে আওয়ামী লীগকে সুযোগ করে দিলে জনগণ তা মেনে নেবে না। নির্বাচনের তারিখ তড়িৎ গতিতে ঘোষণা করতে হবে। নির্বাচিত প্রতিনিধিরাই
মূল সংস্কার করে দেশ পরিচালনা করবে। এমন নির্বাচন দেশে হোক যে নির্বাচনে আওয়ামী লীগের 14, 18, 24 না হয়। সংস্কারের নামে বিলম্ব করে দেশে আবার আওয়ামী লীগকে উত্থানের কোন ব্যবস্থা যদি কেউ করে থাকে, জনগণ বলা শুরু করেছে, এটাকে নিচ্ছিন্ন করতে হবে। গণ অধিকার পরিষদের এদিকে রাজধানীর পুরানা পল্টনে গণ অধিকার পরিষদের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির নেতারা দ্রুত নির্বাচনের তাগাদা দিয়ে জাতীয় ঐক্য বাস্তবায়নের আহ্বান জানান। জুলাই গণহত্যায় জড়িত বিদেশে পলাতক গণহত্যার মাস্টারমাইন্ড শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ যারা পালিয়ে গেছে তাদেরকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। ছাত্রদের রাজনৈতিক দল গঠনকে স্বাগত জানালেও সরকারি পৃষ্ঠপোষকতায় কেউ সুবিধা নিলে তা গ্রহণযোগ্য হবে না বলেও মন্তব্য করেন গণ অধিকার পরিষদের নেতারা। আওয়ামী লীগের প্রেতাত্মা। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকার ডেমোক্রেটিক ট্রানজিশনের দায়িত্ব নিয়েছে উল্লেখ করে তা সফল করতে দেশবাসীকে সহযোগিতার আহ্বান স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে 3 দিনব্যাপী তারুণ্যের উৎসব উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। বলেন, জুলাই অভ্যুত্থানে তরুণরা দেশকে নতুন স্বপ্ন দেখানোর প্রেক্ষাপট তৈরি করেছে। দেশ পুনর্গঠনেও তরুণদের ভূমিকা রাখতে হবে। স্টেক হোল্ডারদের সঙ্গে নিয়ে সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়নের মাধ্যমে দেশ ফ্যাসিবাদী ব্যবস্থা থেকে মুক্তি পাবে বলে মন্তব্য করেন তিনি। সংগীত এবং নৃত্যকলা বিভাগ, যুব উন্নয়ন অধিদপ্তর। এই গণ অভ্যুত্থান জাতিকে একটি স্বপ্ন দেখিয়েছে, একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করার। সেই স্বপ্ন বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে। আপনারা জানেন সংস্কার কমিশনগুলো তাদের প্রস্তাবনা পেশ করেছে। স্টেক হোল্ডার কনসালটেশনের মাধ্যমে সেই প্রস্তাবনাগুলো বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্র কাঠামোর যেই অঙ্গগুলো বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে ধ্বংসপ্রাপ্ত হয়েছে সেগুলোকে পুনর্গঠন করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে 3 থেকে 4 মামলার রায় আগামী অক্টোবরের মধ্যে ঘোষণার আশা প্রকাশ করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, 2-1 দিনের মধ্যেই প্রকাশিত হবে 53টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের গেজেট। আমরা আশা করছি এই বছর অক্টোবরের মধ্যে আমরা 3 থেকে 4টি মামলা রায় পেয়ে যাব। এই সমস্ত মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং শীর্ষস্থানীয় কিছু পুলিশ এবং প্রশাসনিক কর্মকর্তা এই সমস্ত মামলায় আসামি হিসাবে রয়েছেন। যে 3-4টা মামলার কথা আপনাদেরকে বললাম, 1214টি মামলা আগামী 1 সপ্তাহের মধ্যে প্রত্যাহার হবে। এই 1214টির মধ্যে 53টি মামলার প্রত্যাহার সংক্রান্ত গেজেট আজকালের মধ্যে প্রকাশিত হবে। মবতন্ত্রকে ভয়াবহ বললেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সবাই দায়িত্বশীল হলে অপরাধ কমে যাওয়ার আশা তার। এদিকে কোনো সন্ত্রাসী ও ফ্যাসিবাদের দোষর যেন জামিন না পায় সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আর ভিন্নমত দমনমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার কাজ করছে বলে জানান শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। আইন নিজের হাতে তুলে নেয়ার বিরুদ্ধে শক্ত অবস্থানে অন্তর্বর্তী সরকার। সোমবার বইমেলায় মব তৈরির কঠোর নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বলেছেন, যে কোনো বিশৃঙ্খলা প্রতিরোধে নিরাপত্তা সংস্থাগুলোকে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এদিকে মবে জড়িতদের ডেভিল হিসেবে ট্রিট করা হবে উল্লেখ করে উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুক স্ট্যাটাসে লেখেন, কথিত আন্দোলন ও মবের মহড়া এখন থেকে শক্ত হাতে মোকাবিলা করা হবে। এদিকে মবতন্ত্রকে ভয়াবহ আখ্যা দিয়ে আইন উপদেষ্টা বলেন, সরকারের সব বিভাগসহ সবাই দায়িত্বশীল হলে অপরাধ কমে আসবে। রাজারবাগে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও আইন প্রয়োগ বিষয়ক কর্মশালায় তিনি কথা বলেন। 15 বছর ধরে সব গুম, খুন ও অরাজকতার বিচার হবে জানিয়ে মামলা তদন্তে পুলিশকে আরও সতর্ক থাকতে হবে বলেও জানান উপদেষ্টা। জামিন পাওয়ার পরে একজন মানুষ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য যদি ভয়াবহ হয়ে ওঠেন, তাহলে সেটা জামিন দেওয়ার ক্ষেত্রে আপনাদের বিচার্য বিষয় হওয়ার কথা। আবার যিনি জামিনের যোগ্য, গত আমলের মতো তাকে জামিন থেকেও বঞ্চিত করেন না। 15 বছরের অরাজকতার বিচার হবে। আমরা এই বার্তা দিতে না পারলে আমাদের এখানে থাকার তো কোনো মানে হয় না। ভয়াবহ জিনিস মনে করি এই মবতন্ত্রকে, কিন্তু যখন পুলিশ, কোর্ট, আইন শৃঙ্খলা পরিস্থিতি সব কিছু ঠিক মতো কাজ করবে, তখন মবের প্রকোপ
আমি মনে করি আরও কমে যাবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নৈরাজ্য সৃষ্টি করে ফ্যাসিস্টরা তাদের অবস্থান জানান দিচ্ছে। সব অপরাধীকে আইনের আওতায় এনে অপারেশন ডেভিল হান্ট সফল করতে হবে। কোনো সন্ত্রাসী যেন জামিন না পায় সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। আমরা কোনো অপরাধীকে রাস্তায়, বাজারে, মাঠে, ময়দানে, রাজপথে দেখতে চাই না। প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় আনতে হবে। অপারেশন ডেভিল হান্টকে আমি বলবো, নো ডেভিল শুড বি এসকেপ ফ্রম ল এনফোর্সিং এজেন্সিজ। কর্মশালায় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ফ্যাসিবাদ প্রতিষ্ঠার জন্য আইন শৃঙ্খলা বাহিনী সহ সবাইকে ব্যবহার করা হয়েছে। সব সেক্টরে সংস্কার করে দেশের মানুষকে মুক্তি দেওয়ার কাজ করছে সরকার। বাংলাদেশকে অগ্রবর্তী জায়গায় নিয়ে যাবেন, যেখানে মানবাধিকার রক্ষা করেও পুলিশিং সম্ভব এবং মানবাধিকার রক্ষা করার জন্য আদালতগুলো ভূমিকা পালন করে। আর সেই চেষ্টায় নিশ্চয়ই আমরা সফল হব। বিচার ও প্রসিকিউশনের 120 জন কর্মকর্তা কর্মশালায় অংশ নেন। ওই রকম একটা দেশের জন্যই তো আমরা সবাই মিলে চেষ্টা করছি। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। যৌথ বাহিনীর অভিযান অপারেশন ডেভিল হান্টে নতুন করে আরও 81 জনকে গ্রেপ্তার করল গাজীপুর জেলা ও মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে 3 দিনে গ্রেপ্তার 262 জন। এদিকে দেশের বিভিন্ন জেলায় একই অভিযানে আরও অর্ধশত অপরাধীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পতনের পর তার দোসররা দেশকে অস্থিতিশীল করার চক্রান্তে লিপ্ত। এছাড়া পরিবর্তিত পরিস্থিতিতে অনেক অপরাধীও মাথাচাড়া দিয়েছে। তাদের আইনের আওতায় আনতে চলছে অপারেশন ডেভিল হান্ট। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত গাজীপুর সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশের একাধিক টিম। এ সময় গ্রেফতার করা হয় 12 জনকে। এছাড়া মহানগর এলাকা থেকে ধরা পড়ে আরও 69 জন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা ও হত্যাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। এদের বেশিরভাগই আওয়ামী লীগের নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ। এবার জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় বিচারের মুখোমুখি করা হচ্ছে সাবেক মেয়র আতিকুল ইসলামকে। উত্তরার গণহত্যার মামলায় আতিকুল সহ 6 জনকে 17 ফেব্রুয়ারি হাজির করতে বলা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে অনেকের বিরুদ্ধে হত্যাযজ্ঞ চালানোর প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন প্রসিকিউটররা। এদিকে ট্রাইব্যুনাল আইনের নতুন সংশোধনীতে তদন্তকালে নথিপত্র ও আসামিদের সম্পত্তি জব্দের ক্ষমতা দেওয়া হয়েছে। মঙ্গলবার উত্তরায় মানবতাবিরোধী অপরাধের মামলায় উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলামকে হাজির করার নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া ভিডিও ফুটেজ দেখে গুলির সঙ্গে সরাসরি জড়িত 5 আওয়ামী লীগ নেতাকর্মীকেও 17 ফেব্রুয়ারি হাজির করতে বলা হয়েছে। প্রায় 200 লোক নিহত হয়েছে। মেয়র আতিকুল ইসলাম একজন নির্দেশদাতা হিসেবে তিনি ভূমিকা পালন করেছেন এবং অন্যান্য যে নামগুলো বলেছি তারা সরাসরি ঘটনাস্থলে থেকে নির্দেশনা দিয়েছেন। সোমবার দ্বিতীয়বারের মতো সংশোধনী আনা হয় ট্রাইব্যুনাল আইনে। নতুন সংশোধনীতে তদন্তকালে নথিপত্র ও আসামিদের সম্পত্তি জব্দের ক্ষমতা দেয়া হয় ট্রাইব্যুনালকে। এছাড়া এখন থেকে আসামিদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিতে পারবেন বিশেষ আদালত। 2024 সালের সংশোধনীতে ট্রাইব্যুনালের ক্ষমতা দেওয়া হয়েছে যে আসামির সম্পত্তি এটি ভিকটিম অথবা রাষ্ট্রকে প্রদান করা হবে। এখানে সংশোধনী এনে এই আইন বা এই ধারাটিকে কার্যকর করার জন্য ডিউরিং ট্রায়াল আসামির ওই সম্পত্তিকে যেন ফ্রিজ করে রাখা হয় বা সেটিকে ট্রাইব্যুনাল তার অধীনে নিয়ে নিতে পারে, সেই এখতিয়ার ট্রাইব্যুনালকে দেওয়া হয়েছে এবং বিদেশ যাত্রায় তাদের ব্যাপারে ট্রাইব্যুনাল যে কোনো সিদ্ধান্ত দিতে পারে। এ পর্যন্ত 18 মামলায় 122 জনকে বিচারের মুখোমুখি করল প্রসিকিউশন। এর মধ্যে 3 থেকে 4টি মামলার তদন্ত শেষ হতে পারে এ মাসে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বিগত সরকারের তদন্তে বাধা দেয়া পরিকল্পিতভাবে আলামত নষ্টের তথ্য প্রমাণ পেয়েছে সাগররুনি হত্যা মামলার তদন্তে গঠিত টাস্কফোর্স। হত্যায় জড়িতদেরও চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী। রুনির ভাইয়ের অভিযোগ, আওয়ামী সরকারের কেউ জড়িত বলেই তদন্তে বাধা দেয়া হয়। এদিকে 13 বছরেও হত্যার বিচার না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন সাংবাদিকরা। 13 বছরেও অন্ধকারে ঘেরা সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার, মেহেরুন রুনি হত্যা রহস্য। উচ্চ আদালতের নির্দেশে টাস্ক ফোর্স গঠনের পর তদন্তে আলো পড়তে শুরু করেছে। আশার আলো দেখতে শুরু করেছেন মেহেরুন রুনির পরিবারও। 13 বছর পূর্তিতে হাইকোর্টে মামলার তদন্তের অগ্রগতি তুলে ধরেন আইনজীবী। সঙ্গে ছিলেন রুনির ভাই, মামলার বাদী নওশের রোমান, ছেলে মাহির সারওয়ার মেঘ।
আইনজীবী জানান, বিগত সরকারের আমলে উচ্চ পর্যায় থেকে তদন্তে বাধা সৃষ্টি করা হয়, পরিকল্পিতভাবে নষ্ট করা হয় মামলার আলামত। জড়িতদের অনেককেই টাস্কফোর্স চিহ্নিত করতে পেরেছে বলেও জানান আইনজীবী। অতীতে এই ইনভেস্টিগেশন প্রসেসকে অবস্ট্রাকশন করা হয়েছে। এই ইনভেস্টিগেশন প্রসেসকে সঠিকভাবে আইনি পদ্ধতিতে চলতে দেওয়া হয়নি। যাদের সঙ্গে তদন্তকারী কর্মকর্তারা আলোচনা করেছেন, আলাপ করেছেন, অন্য মামলায় জেলে আছেন, এরকম ব্যক্তিবর্গের সঙ্গেও আলাপ করা হয়েছে, যারা কিছুটা স্টেটমেন্ট দিয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যোগাযোগের ব্যাপারে তারা মুখ খুলেছেন। রুনির ভাই নওশের রোমানের অভিযোগ, বিগত সরকারের কেউ জড়িত বলেই সে সময় তদন্তে বাধা সৃষ্টি করা হয়। রুনির একমাত্র সন্তান মেঘ বলছেন, এবার তারা আশাবাদী। বেডরুমে পাহারা দেওয়ার দায়িত্ব তার না। এই সবগুলো থেকেই আমরা মনে করি যে তৎকালীন সরকার বা তাদের সংশ্লিষ্ট কেউ এটার সাথে জড়িত। এখন তো দেখতেছি যে ওরা কাজ করতেছে, আশা করা যাচ্ছে যে পজিটিভ কিছু একটা শুনতে পারবো। আগামী 4 এপ্রিল মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন হাইকোর্টে দাখিল করার কথা রয়েছে টাস্কফোর্সের। তখনই সব খোলাসা হবে বলে মনে করেন আইনজীবী। এদিকে হত্যার বিচার দাবিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে প্রতিবাদ সমাবেশ করেছেন সাংবাদিকরা। অপরাধী যেই হোক, আইনের আওতায় আনার দাবি জানানো হয় সমাবেশ থেকে। এই সরকারের আমলেই বিচার নিশ্চিতের দাবি জানান সাংবাদিকরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। 18টি বিশেষ আদালত ও সামারি কোর্ট করে চাকরিচ্যুত সদস্যদের পুনর্বহাল, কারাবন্দীদের মুক্তি, বিস্ফোরক মামলা বাতিল, তদন্ত কমিশন পুনর্গঠন সহ এবার 8 দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন চাকরিচ্যুত বিডিআর সদস্য সহ পরিবারের সদস্যরা। আগামীকাল দুপুর 12টার মধ্যে সরকার দাবি মেনে না নিলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকার। দাবি আদায়ে আবারও রাজপথে চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা। মঙ্গলবার সকাল থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন তারা। পিলখানা হত্যাকাণ্ডে গ্রেপ্তার হয়ে জেলে থাকা স্বজনকে ছাড়া 16 বছর ধরে করুণ দিনাতিপাতের অভিজ্ঞতা তুলে ধরে কান্নায় ভেঙে পড়েন কেউ কেউ। দ্রুত ফিরে পেতে চান স্বজনকে। অনেক রোগে আক্রান্ত হয়ে রয়েছে, আজকে 17 বছর ধরে জেলে আক্রান্ত হয়ে রয়েছে, জেলে বন্দী হয়ে রয়েছে। আমি যে মা হয়ে কিন্তু কিছু পারতেছি না। আমার বাবাকে আমাদের কাছে ফিরিয়ে দিন। আমি আমার বাবার হাতটা একটু দেখতে চাই, যে বাবার হাতের স্পর্শটা কেমন, বাবার আদর কেমন। সম্প্রতি জামিনে মুক্তি পাওয়া ও চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অভিযোগ, তাদের অনেকেই অপরাধ না করেও জেল খেটেছেন। একই সাথে সাজার মেয়াদ শেষ হলেও এখনো কারাবন্দী অনেকে। আপনারা যারা আজকে ক্ষমতায় বসে আছেন, আপনারাও জানেন এই বিডিআর যারা এখানে উপস্থিত আমরা সব নিরপরাধ। জানি না, শুনি না, আমাদেরকে কেন এই ফেরাজালে আটকানো হয়েছে, এটা সঠিক তদন্ত করা হোক। 18টি বিশেষ আদালত ও সামারি কোর্ট করে চাকরিচ্যুত সদস্যদের পুনর্বহাল, বন্দীদের মুক্তি এবং বিস্ফোরক মামলা বাতিল সহ 8 দফা দাবি তুলে ধরেন বিডিআর কল্যাণ পরিষদ। চলমান থাকবে। আপনার সেনাবাহিনী, আপনার বিজিবি, আপনার পুলিশ আমাদেরকে ঠেকাতে পারবেন না। আমরা মারা গেছে, পয়জনের রক্ত দেব, তবু আমরা চাকরি পিরিয়ড এবং জেলবন্দীদের মুক্তি নিয়ে আমরা ঘরে ফিরবো। আন্দোলনের সংহতি জানিয়ে দ্রুত দাবি মেনে নিতে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র অধিকার পরিষদের নেতারা। বুধবার দুপুর 12টার মধ্যে দাবি মেনে নিতে সময় বেঁধে দেন তারা। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনাকে আমরা মনে প্রাণে বিশ্বাস করি এবং সমর্থন করি। আপনি যত দ্রুত সম্ভব এই বিডিআরদের সঠিক বিচারের দিকে নিয়ে যাবেন। সরকারের সর্বমহল কিন্তু আমাদের এই দাবি দেওয়া সম্পর্কে জানে, কিন্তু তারা কেন এখনো আমাদের এই দাবি দেওয়াগুলোর প্রতি কর্ণপাত করছে না? 12টার মধ্যে যদি কোনো প্রকারের কোনো বার্তা না আসে, তাহলে কাল 12টার পরে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। এর আগে গত 9 জানুয়ারি 6 দফা দাবিতে আন্দোলনে নেমেছিল বিডিআর কল্যাণ পরিষদ। তদন্ত কমিশন গঠন ও বিশেষ আদালতে বিচার শুরুর পর স্থগিত করা হয়েছিল আন্দোলন। পরে 9 জানুয়ারি জামিন পান 2 শতাধিক সদস্য। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।
চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে টানা ৬ষ্ঠ দিনের মতো শাহবাগে নিয়োগ বাতিল হওয়া প্রাথমিক সহকারী শিক্ষক পদের প্রার্থীরা জাতীয় জাদুঘরের সামনের সড়কে সকাল থেকে অবস্থান নেন আন্দোলনকারীরা। চাকরি নিশ্চিত না হলে এক দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। টানা ৬ষ্ঠ দিনের মতো রাজপথে নিয়োগ বাতিল হওয়া প্রাথমিক সহকারী শিক্ষকরা। তবে মূল সড়ক নয়, মঙ্গলবার সকাল থেকে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনের সড়কে শান্তিপূর্ণ অবস্থান নিয়োগ প্রত্যাশীদের। একই নিয়োগ প্রক্রিয়ার প্রথম ২ ধাপের সুপারিশপ্রাপ্তরা প্রায় বছর খানেক আগে কর্মস্থলে যোগদান করেছেন। গত ১৮ নভেম্বর ঢাকা ও চট্টগ্রাম বিভাগের তৃতীয় ধাপের ৬,৫৩১ জন সুপারিশপ্রাপ্তদেরও দেয়া হয় নিয়োগপত্র। স্বাস্থ্য পরীক্ষা কিংবা পূর্ববর্তী চাকুরি থেকে পদত্যাগপত্রও জমা নেওয়া হয়েছে মন্ত্রণালয়ে। তবে একটি রিটের পরিপ্রেক্ষিতে তাদের নিয়োগ বাতিল করেন উচ্চ আদালত। আন্দোলনকারী শিক্ষকরা বলেন, প্রাথমিক ও গণশিক্ষা সহ ৩ মন্ত্রণালয়ের সুপারিশের পরও এই রায়ে তারা বৈষম্যের শিকার হয়েছেন। একই সার্কুলারে নিয়ম একই হবে, একই নিয়মে একই সার্কুলারে 2টা নিয়ম কিভাবে হবে? এটা আমাদের এখন সম্মানের বিষয় এবং জীবন মরণের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আপাতত আপিল শুনানির অপেক্ষায় আন্দোলনকারী শিক্ষকরা। রায়ে যোগদান নিশ্চিত না হলে এক দফা দাবিতে এই আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন নিয়োগ প্রত্যাশীরা। 7 দিন যাবত আমার ভাইরা বোনেরা এই রাজপথে পড়ে আছে। কেন পড়ে আছে? আমাদের দাবিটা যৌক্তিক। হয় লাশ হয়ে ফিরবো বাবা মার কাছে, আর না হয় যোগদান নিয়ে ফিরবো। এটা আমাদের ৬,৫৩১ জনের একটা প্রতিজ্ঞা। আদালতের বিচারাধীন বিষয়ে সমাধান পেতে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে সড়ক অবরোধ না করার অনুরোধ জানায় পুলিশ। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকসনের সঙ্গে সাক্ষাতে এ আহ্বান জানান তিনি। সাক্ষাতে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়সহ বিশ্বব্যাপী ইউএসএআইডির কার্যক্রম স্থগিতের প্রভাব নিয়ে আলোচনা করেন। এ সময় প্রধান উপদেষ্টা জাতীয় ঐকমত্য কমিশন গঠন এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরিকল্পনার কথা তুলে ধরে জানান, সংস্কার বিষয়ে ঐকমত্যে পৌঁছানোর পর রাজনৈতিক দলগুলো জুলাই সনদ স্বাক্ষর করবে। মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসন বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক হয় সে বিষয়ে গুরুত্বারোপ করেন। দুর্নীতির সূচকে আরও অবনতি হয়েছে বাংলাদেশের। বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় লাল সবুজের অবস্থান 14তম। বার্লিন ভিত্তিক সংস্থা টিআই এর প্রকাশিত বার্ষিক দুর্নীতি সূচকে উঠে এসেছে এ তথ্য। টিআইবি বলছে, সরকারি প্রকল্পে কেনাকাটায় অবাধে লুটপাট ও অর্থ পাচারের প্রভাব পড়েছে এবারের অবনমনে। ৬,০০০ টাকায় বালিশ, ৩৭ লাখ টাকায় পর্দা, ১৫,০০০ টাকার পাইপ কাটার কেনা হয়েছে ৯৩ লাখ টাকায়। বিগত সরকারের আমলে বিভিন্ন সরকারি প্রকল্পে কেনাকাটায় হয়েছে এমন হরিলুট। ১৫ বছরে ২৮ লাখ কোটি টাকা পাচারের তথ্য এসেছে অর্থনীতির শ্বেতপত্রে। দুর্নীতি ও অর্থ পাচারের প্রভাব পড়েছে টিআই এর বৈশ্বিক দুর্নীতির ধারণা সূচকে। বিশ্বের ১৮০টি দেশ নিয়ে মঙ্গলবার প্রকাশিত দুর্নীতি সূচকে বার্লিন ভিত্তিক সংস্থা টিআই বলছে, দুর্নীতির বৈশ্বিক সূচকে ঊর্ধ্বক্রম অর্থাৎ ভালো থেকে খারাপ অনুযায়ী বাংলাদেশের অবস্থানের 2 ধাপ অবনমন হয়েছে। বিশ্বের ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৫১তম, আর খারাপ থেকে ভালো অর্থাৎ সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 14তম। সিপিআই ২০২৪ অনুযায়ী বাংলাদেশের স্কোর 23, যা গত ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন। ১৪৯ থেকে ১৫১তম অবস্থানে আমাদের এবারের স্কোর। আমাদের এবারের স্কোর নিচের দিক থেকে হিসাব করলে 14তম। ৭২ স্কোর নিয়ে ঊর্ধ্বক্রম তালিকায় 18তম অবস্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার দেশ ভুটান। 17 স্কোর নিয়ে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের পেছনে কেবল আফগানিস্তান। টিআইবি বলছে, দুদক সহ দুর্নীতি বিরোধী সংস্থাগুলোর নিষ্ক্রিয়তায় বাংলাদেশ দুর্নীতির নিয়ন্ত্রণ হারাতে বসেছে। সবচেয়ে দুর্নীতিবাজ কর্মকর্তাকে 4 বার শুদ্ধ চাল পুরস্কার দেয়, যার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি হয় শেষ পর্যন্ত, কিন্তু কেউ তাকে ফিরে আর পায় না। বৈশ্বিক দুর্নীতির ধারণা সূচকে শীর্ষে রয়েছে ডেনমার্ক। এছাড়া বাংলাদেশ থেকে অর্থ পাচারের গন্তব্যস্থল সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়াও দুর্নীতির সূচকে ভালো অবস্থানে রয়েছে বলে জানায় টিআইবি। আমাদের সাথে একই স্কোর পেয়েছে কঙ্গো এবং ইরান। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এই ছিল সময় সংবাদে।